বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনি মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি। সম্প্রতি একগুচ্ছ যুগান্তকারী গবেষণার মাধ্যমে চীনের বিজ্ঞানীরা বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানে আলোড়ন সৃষ্টি করেছেন। এই গবেষণাগুলোতে উন্নত প্রজাতির প্রাণীর নিউরোলজিক্যাল মানচিত্র নির্মাণে চীনের অভূতপূর্ব সাফল্য তুলে ধরা হয়েছে। এই উচ্চ নির্ভুল মানচিত্র তৈরির প্রযুক্তি স্নায়ুবিজ্ঞানের গবেষণাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। মস্তিষ্ক গবেষণায় যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন চীনের বিজ্ঞানীরা। সম্প্রতি বিশ্বের খ্যাতনামা কয়েকটি একাডেমিক জার্নালে নিয়ে প্রকাশ হয়েছে এক গুচ্ছ গবেষণা প্রতিবেদন। এতে উন্নত প্রজাতির প্রাণীর নিউরোলজিক্যাল মানচিত্র নির্মাণে চীনের উচ্চ নির্ভুলতা অর্জনের কথা তুলে ধরা হয়েছে, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বের চিকিৎসা বিজ্ঞান মহলে। চায়না একাডেমি অফ সায়েন্সেস বা CAS এর আওতাধীন সেন্টার ফর এক্সেলেন্স ইন ব্রেইন সায়েন্স অ্যান্ড ইন্টেলিজেন্স টেকনোলজি BGI রিসার্চ এবং সেই সঙ্গে ফ্রান্স, সুইডেন ও যুক্তরাজ্যের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয় এই গবেষণাগুলো। 30টির বেশি দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং 3 শতাধিক বিজ্ঞানী অংশগ্রহণ করেছেন এই গবেষণায়। প্রকাশিত 10টি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র স্থান পেয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল সেল ও নিউরনে। এসব গবেষণা মূলত সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণী, প্রাইমেট এবং মানুষের মস্তিষ্কের উপর ভিত্তি করে হয়েছে। এসব প্রজাতির মস্তিষ্কের গাঠনিক তুলনা এবং বিভিন্ন সময় মস্তিষ্কে যেসব পরিবর্তন ঘটে সেসব বিশ্লেষণেও বৈপ্লবিক অগ্রগতি ঘটেছে বলে মনে করছেন গবেষকরা। মস্তিষ্ক মানবদেহের সবচেয়ে জটিল অঙ্গ। প্রায় 86 বিলিয়ন নিউরন এবং লক্ষ কোটি স্নায়বিক সংযোগে গঠিত এটি। এর অভ্যন্তরীণ কার্যকারিতার অনেক কিছুই এখনও অজানা। তাই চীনের এ গবেষণার প্রতি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের রয়েছে দারুণ আগ্রহ। চীনের বিজ্ঞানীরা বলেছেন, প্রকাশিত ওই গবেষণাগুচ্ছ মস্তিষ্কজনিত রোগের কারণ অনুসন্ধান এবং চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের নতুন দিক খুলে দিয়েছে। চীনের মস্তিষ্ক গবেষণা প্রকল্পের পরিচালক এবং CAS এর সদস্য পু মুমিং জানালেন, চীনের মস্তিষ্ক গবেষণা পরিকল্পনা অন্যান্য দেশের, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তুলনায় আরও বিস্তৃত ও সামগ্রিক। মৌলিক মস্তিষ্ক বিজ্ঞানের পাশাপাশি আমরা এর ব্যবহারিক প্রয়োগের উপরও গভীর গুরুত্ব দিয়ে থাকি, যেমন মস্তিষ্ক ঘটিত রোগের কারণ নির্ণয় ও চিকিৎসা। আবার মস্তিষ্কের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রজন্মের বিকাশ নিয়েও কাজ করছি, যার মধ্যে মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস বা BCI এর উন্নয়নও অন্তর্ভুক্ত। এ সমস্ত উদ্যোগকে একযোগে আমরা বলছি একটি দেহ দুটি ডানা। এখানে একটি দেহ মানে মৌলিক গবেষণা আর দুটি ডানা হল মস্তিষ্ক ঘটিত রোগের চিকিৎসা ব্যবস্থা এবং মস্তিষ্কের অনুকরণে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। CMG বাংলা। বর্তমানে চীনের হিউম্যানয়েড রোবটগুলো মনোমুগ্ধকর নাচ বা ক্রীড়া প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই রোবটগুলো এখন বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশ করছে। কারখানার উৎপাদন লাইন থেকে শুরু করে বিভিন্ন শিল্পক্ষেত্রে এই রোবটগুলোর দ্রুত একীভূত হওয়া নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিস্তারিত থাকছে ইয়াং ওয়েমিং স্বর্ণার প্রতিবেদনে। চলতি বছরের শুরুতেই
বর্ষবরণ অনুষ্ঠানে হিউম্যানয়েড রোবটগুলো মঞ্চে উঠে ইয়াঙ্গে নাচ উপস্থাপন করেছিল। কিছুদিন আগে বেইজিংয়ে আয়োজিত 2025 বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে রোবটগুলো একই মঞ্চে প্রতিযোগিতা করে তাদের নিজস্ব দক্ষতা প্রদর্শন করেছিল। মঞ্চ ও প্রতিযোগিতার আলোর আভা ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার সাথে সাথে রোবটগুলোর জন্য আরেকটি দৃশ্য উন্মোচিত হতে শুরু করেছে। তারা চমক প্রদর্শনের মঞ্চ থেকে বাস্তব উৎপাদন লাইনের দিকে এগিয়ে চলেছে, দ্রুত গতিতে শিল্প কারখানায় একীভূত হচ্ছে। 2025 সালে এমবডিড ইন্টেলিজেন্স এবং ইন্টেলিজেন্ট রোবট প্রথমবারের মতো সরকারি কর্মপ্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমবডিড ইন্টেলিজেন্সকে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়, যার মূল বিষয় হল রোবটগুলোকে একটি শারীরিক সত্তার মাধ্যমে পরিবেশের সাথে রিয়েল টাইম ইন্টারঅ্যাকশন করতে দেওয়া, যাতে উপলব্ধি, জ্ঞান, সিদ্ধান্ত গ্রহণ এবং ক্রিয়া একীভূত করা যায়। একটি প্রোগ্রাম এক্সিকিউটর থেকে ভিন্ন এমবডিড ইন্টেলিজেন্সে সজ্জিত রোবটগুলো স্বাধীনভাবে পরিবেশ অনুধাবন করতে এবং গতিশীল সিদ্ধান্ত নিতে পারে, যা একটি স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত গ্রহণকারীর মতো। তবে বর্তমানে বাণিজ্যিকভাবে বাস্তবায়িত এমবডিড ইন্টেলিজেন্স রোবটের সংখ্যা খুবই সীমিত। অনেক পণ্য এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এবং উদ্যোগগুলোর সাথে সহযোগিতা করে তাদের ব্যবহারের দক্ষতা যাচাই করার পর্যায়ে আছে। শো স্টেজ থেকে কারখানাতে যাওয়ার জন্য এখনও সামনে দীর্ঘ পথ রয়েছে। কারখানায় কাজ করতে আসা হিউম্যানয়েড রোবটগুলোর প্রযুক্তিগত ও সার্বিক চাহিদা প্রদর্শনী বা ভিডিওতে দেখা নাচ, দৌড়ানো ইত্যাদি ক্রিয়া প্রদর্শনের তুলনায় অনেক বেশি। এটি কেবল মাত্রা বৃদ্ধির সহজ বিষয় নয়, বরং উপস্থাপন থেকে আসল কাজকর্ম করা এর পার্থক্য, যার প্রযুক্তিগত মূল্যায়ন খুবই কঠোর। বিশেষজ্ঞদের মতে এমবডিড ইন্টেলিজেন্স রোবটগুলো বর্তমান মুখ্য চ্যালেঞ্জ হচ্ছে ট্রেনিংয়ের কঠিনতা, ডেটার অভাব এবং ট্রেনিং পদ্ধতির সীমাবদ্ধতার কারণে রোবটগুলো গবেষণাগার থেকে বাস্তব শিল্পস্থলে রূপান্তরের মধ্যে বিশাল প্রযুক্তিগত বাধার সম্মুখীন হচ্ছে। বর্তমানে হার্ডওয়্যারের স্থিতিশীলতা এবং অপারেশন সূক্ষ্মতা এখনও একটি বাধা। শিল্প প্রয়োগের জন্য 99.99% স্থিতিশীলতা এবং মিলিমিটার স্তর তথা সাব মিলিমিটার স্তরের সূক্ষ্মতা প্রয়োজন, কিন্তু এখন অনেক ডিভাইস কেবল সেন্টিমিটার স্তরের সূক্ষ্মতা অর্জন করতে পারে। তাছাড়া গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন ব্যয়বহুলতাও একটি বাধা। অনেক উৎপাদনকারী কোম্পানি জানিয়েছে যে এমবডিড ইন্টেলিজেন্স রোবটের একটি ইউনিটের যা সম্পূর্ণ সলিউশন সহ দাম সাধারণত কয়েক ডজন লাখ ইউয়ান হতে পারে। তাছাড়া যদি বৃহৎ পরিসরে প্রয়োগ অর্জন করতে হয় তবে একাধিক রোবটের সমন্বয়ের সমস্যা সমাধান করতে হবে। এর মধ্যে রোবট ও মানুষের মধ্যে কার্যকর সমন্বয় এবং উৎপাদন প্রক্রিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। যদিও রোবটের বুদ্ধিমত্তার বিকাশের আরও দীর্ঘ পথ সামনে রয়েছে, তবে নীতি ও বাজার উভয়ের সাহায্যে বিশেষজ্ঞরা এমবডিড ইন্টেলিজেন্স রোবটের ভবিষ্যৎ প্রয়োগ সম্পর্কে বেশ আশাবাদী। চলতি বছর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এমবডিড ইন্টেলিজেন্স শিল্পের উন্নয়নের পরিকল্পনা জোরদার করা হয়েছে। 2025 হিউম্যানয়েড রোবট এবং এমবডিড ইন্টেলিজেন্স শিল্প গবেষণা প্রতিবেদন পূর্বাভাস দেয় যে 2025 সালে চীনের এমবডিড ইন্টেলিজেন্স বাজারের আকার প্রায় 5.295 বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে, যা বিশ্বের প্রায় 27%। হিউম্যানয়েড রোবট বাজার প্রায় 8.239 বিলিয়ন ইউয়ান হবে, যা বিশ্বের প্রায় 50%। বিশেষজ্ঞদের মতে শিল্পের বিনিয়োগ অব্যাহত বৃদ্ধি, হার্ডওয়্যার একীভূতকরণ এবং মতো প্রযুক্তি উন্নয়নের সাথে এমবডিড ইন্টেলিজেন্স রোবটের সাধারণ দক্ষতা এবং অপারেশন সূক্ষ্মতার সমস্যা ধাপে ধাপে সমাধান করা যাবে বলে আশা করা হচ্ছে।
ইয়াও এমি স্বর্ণা, সিএমজি, বেজিং থেকে। চীনে বিলুপ্তপ্রায় প্রজাতি প্রোজিওলস্কি ঘোড়ার সুরক্ষায় এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সম্প্রতি 28টি প্রোজিওলস্কি ঘোড়াকে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরের একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তর চীনের দীর্ঘমেয়াদী সংরক্ষণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য হল এই বিপন্ন প্রজাতিকে বন্য পরিবেশে ফিরিয়ে আনা। দৃঢ় শরীর, ফ্যাকাশে বাদামি রং এবং সোজা কেশরযুক্ত প্রোজিওলস্কি ঘোড়া হল পৃথিবীর একমাত্র অবশিষ্ট বন্য ঘোড়ার প্রজাতি। একসময় চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং মঙ্গোলিয়ার কিছু অংশে এদের অবাধ বিচরণ ছিল, কিন্তু শিকার এবং বাসস্থান হারানোর ফলে 1960-এর দশকে বন্য পরিবেশে এরা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। বর্তমানে এরা চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে তালিকাভুক্ত এবং আন্তর্জাতিকভাবে বিপন্ন। সম্প্রতি চীনের 28টি প্রোজিওলস্কি ঘোড়াকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরের একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তর প্রক্রিয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ কর্মযজ্ঞ। 28টি ঘোড়াকে 4টি ভিন্ন ভিন্ন দলে ভাগ করে কানসু প্রদেশের এই শহর এন্ডেঞ্জার্ড অ্যানিমেল প্রোটেকশন সেন্টার থেকে তুনহুয়াং ওয়েস্ট লেক ন্যাশনাল নেচার রিজার্ভে নিয়ে যাওয়া হয়। এই পথের দূরত্ব ছিল প্রায় 1030 কিলোমিটার, যা সড়ক পথে প্রায় 15 ঘন্টার যাত্রাপথ। যাত্রাপথে ঘোড়াগুলো যাতে সম্পূর্ণ সচেতন থাকে এবং নিজেদের মধ্যে লড়াই না করে, সেই জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা আলাদা যানবাহন। এই স্থানান্তরের মূল উদ্দেশ্য হল ঘোড়াগুলোকে তাদের নিজস্ব পরিবেশে ফিরিয়ে নিয়ে যাওয়া, যাতে তারা বন্য ঘোড়ার মতো স্বাধীনভাবে টিকে থাকতে পারে। এর ফলে তাদের বংশগত বৈচিত্র্য বাড়বে, যা এই প্রজাতির টিকে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুনহুয়াং ওয়েস্ট লেক ন্যাশনাল নেচার রিজার্ভের কর্তৃপক্ষ ধীরে ধীরে ঘোড়াগুলোকে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দিচ্ছে। বর্তমানে 28টি ঘোড়া মুক্ত করার ফলে তুনহুয়াংয়ের এই প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় প্রোজিওলস্কি ঘোড়ার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 112টিতে। এই সফল স্থানান্তর প্রক্রিয়া চীনের 1985 সালে শুরু হওয়া সংরক্ষণ কর্মসূচির একটি অংশ, যার মাধ্যমে বিদেশ থেকে প্রোজিওলস্কি ঘোড়াগুলোকে ফিরিয়ে আনা হয়েছিল। সিনচিয়াং এবং কানসুতে প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা করে চীন এই বিরল প্রজাতির ঘোড়ার সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসা অর্জন করেছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। উত্তর পশ্চিম চীনের লুনতাই কাউন্টির দুর্গম পাহাড়ি এলাকায় সম্প্রতি ধরা পড়েছে এক বিরল আলবিনো বাদামি ভালুক এবং তার দুটি ছানার বিরল দৃশ্য। সাদা লোম ও গোলাপি চোখ বিশিষ্ট মা ভালুকটি তার গাঢ় বাদামি ছানাদের নিয়ে ঝোপঝাড় ও খাড়া পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিল। 2012 সাল থেকে এই অঞ্চলে বন্যপ্রাণী পর্যবেক্ষণ চালু হলেও এটাই প্রথমবার আলবিনো ভালুকের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। পাহাড়, বরফ আর রহস্যে মোড়ানো চীনের দুর্গম একটি পাহাড়ি অঞ্চল। সেখানে দেখা মিলল একটি সাদা রঙের ভালুকের, যা ছিল একটি অবিশ্বাস্য ব্যাপার, কারণ এর আগে এই অঞ্চলে দেখা যায়নি এ ধরনের ভালুক। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের লুনতাই কাউন্টির উত্তরের পার্বত্য অঞ্চলে ক্যামেরায় ধরা পড়ে এই বিরল দৃশ্য। ভিডিওতে দেখা যায় সাদা লোমে ঢাকা একটি মা ভালুক তার দুটি ছানা নিয়ে ঝোপঝাড়ে খেলাধুলা করতে করতে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছে। মা ভালুকটি কয়েক মিনিট পরপর মাথা বাঁকিয়ে ফিরে তাকিয়ে দেখছে তার গাঢ় বাদামি রঙের ছানাদের দিকে। এরপর একসাথে জড়ো হয়ে তারা আবার পাড়ি দিচ্ছে জঙ্গল, চলে যাচ্ছে পাহাড়ি সরু পথ ধরে। সে যেভাবে খাড়া পাহাড় বেয়ে উঠছে দেখে মনে হয় পাহাড় তার জন্য খেলনার মতো। এতে আরও দেখা যায় মা ভাল্লুকটি যখন খাবারের গন্ধ খুঁজছে তখন ছানারা তার পিঠে উঠে পড়ে। হালকা বিরক্ত হয়ে মা তাদের নিচে নামিয়ে দেয়। 2012 সাল থেকে এই অঞ্চলে নজরদারি করার পর এখন পর্যন্ত এমন বিরল প্রজাতির অ্যালবিনো বাদামি ভালুক দেখা যায়নি।
বাদামি ভালুক সাধারণত বাদামি বা ধূসর লোমযুক্ত হয়ে থাকে, কিন্তু এই মা ভালুকটির লোম সাদা এবং চোখ গোলাপি, ফলে এটিকে চিহ্নিত করা হয় অ্যালবিনো প্রজাতির অংশ হিসেবে। অ্যালবিনিজম হচ্ছে ভালুকের একটি জেনেটিক অবস্থা, যার কারণে ভালুকের শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি হয় না, ফলে এদের লোম হয়ে থাকে একেবারে সাদা এবং চোখ হয় হালকা লাল বা গোলাপি। বিশ্বব্যাপী বিরল বন্যপ্রাণী প্রজাতির মধ্যে অ্যালবিনো অন্যতম। যদিও চীনের সিনচিয়াংয়ের এই অঞ্চলটি মূলত বাদামি ভালুক, নেকড়ে এবং মারমটের আবাসস্থল, তবুও সেখানে অ্যালবিনো ভালুকের আবির্ভাবকে প্রকৃতিপ্রেমীরা চীনের প্রাণ ও প্রকৃতির এক উল্লেখযোগ্য ইতিবাচক উন্নতির ইঙ্গিত হিসেবে দেখছেন। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভঙ্গুর বাস্তুতন্ত্রের একটি কোরাল। বিশ্বজুড়েই প্রবাল প্রাচীরগুলো ব্যাপকভাবে তার রং হারাচ্ছে। CGTN-এর বিশেষ সিরিজ কোরাল রিফস হুইসপার এর দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে প্রবাল প্রাচীরগুলো কেন তাদের রং হারাচ্ছে। চলুন দর্শক, XR প্রযুক্তিতে নির্মিত ভার্চুয়াল সমুদ্রিক জগতে ডুব দিয়ে আসি। এই প্রাণবন্ত নীল জলের নিচেই রয়েছে প্রবাল প্রাচীর। সাগরের বাগান হিসেবে পরিচিত এই প্রাচীর ঢেউয়ের তলায় রত্নের মতো জ্বলজ্বল করে। অগণিত সামুদ্রিক প্রাণী এগুলো তাদের ঘর মনে করে। বর্তমানে এই প্রাচীরগুলো এক গভীর সংকটের মুখোমুখি, আর তা হচ্ছে কোরাল ব্লিচিং বা কোরালের রং হারানো। আমাদের বিশেষ সিরিজ কোরাল রিফস হুইসপারের এই পর্বে আমরা XR প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ চীন সাগরে ডুব দিয়ে উদ্ঘাটনের চেষ্টা করব কেন প্রবালগুলো তাদের রং হারাচ্ছে। ভূপ্রকৃতি যে গরম হয়ে উঠছে, আপনি কি তা অনুভব করতে পারছেন? আমার রংগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে, আমার শক্তি কমে আসছে। আপনারা এখন যা দেখছেন তা হলো বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি, ব্লিচিং। প্রথমে জেনে নেওয়া যাক তাদের এই উজ্জ্বল রঙগুলো কোথা থেকে আসে। আমার হাতে যে প্রবালের কঙ্কাল দেখতে পাচ্ছেন, এগুলোর মূল রংটা মূলত সাদা। আমরা যে সুন্দর রঙগুলো দেখি তার বেশিরভাগই আসে জুওজ্যান্থেলে নামের এক ধরনের ক্ষুদ্র শৈবাল থেকে, যা প্রবালের শরীরের ভেতর বাস করে। যখন সমুদ্রের পানি অনেক দিন ধরে গরম থাকে, তখনই প্রবালরা ব্যাপকভাবে রং হারাতে থাকে। যখন সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়, তখন প্রবালরা তাদের শরীর থেকে এই শৈবালগুলোকে বের করে দেয়, আর এ কারণেই তারা সাদা হয়ে যায়। তবে ব্লিচিংয়ের সাথে সাথে তারা মারা যায় না। আমার রং হারানোর সাথে সাথেই আমি বেঁচে থাকার জন্য লড়াই শুরু করি। শৈবাল ছাড়া আমার প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় না। যদি পানি অনেক দিন ধরে গরম থাকে, তাহলে আমার বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। ব্লিচিং শুধু এখানেই ঘটছে না, এটি একটি বৈশ্বিক সংকট। সম্প্রতি ইন্টারন্যাশনাল কোরাল রিফ ইনিশিয়েটিভ ঘোষণা করেছে পৃথিবীর 84% প্রবাল প্রাচীর ব্লিচিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে গ্রেট ব্যারিয়ার রিফের কথা। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরাও সেখানে সংকট দেখতে পাচ্ছেন। সেখানে ব্যাপকভাবে কোরালের মৃত্যু ঘটছে। বিশ্বে এখন চলছে চতুর্থবারের মতো বৈশ্বিক ব্লিচিং। এটি শুরু হয় 2023 সালের গ্রীষ্মের দিকে ক্যারিবীয় অঞ্চলে। এর ফলে তার পরের বছর 2024 সালে অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীর এবং 2025 সালে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীরকে ব্যাপকভাবে প্রভাবিত করে চলেছে। এই চতুর্থ বৈশ্বিক ব্লিচিং বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরকে ক্রমাগত প্রভাবিত করছে, যা সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত। কিন্তু ব্লিচিং মানেই কোরালের গল্প শেষ হয়ে যাওয়া নয়। যখন প্রবাল মারা যায়, তখন তাদের কঙ্কালগুলো ভেঙে পড়ে এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে গড়ে ওঠে কে বা বালুর স্তূপ। দক্ষিণ চীন সাগরে এরকম বেশ কয়েকটি কে ইতিমধ্যেই রয়েছে। যখন বেশি পরিমাণে প্রবাল প্রাচীর সুস্থ থাকে, তখন খুব কম ধ্বংসস্তূপ তৈরি হয়, তাই সরানোর মতো কোনো উপাদান থাকে না। কিন্তু যখন অনেক প্রবাল মারা যায়, তখন অনেক ভাঙা টুকরোর স্তূপ হয়ে যায় এবং ঢেউ ও মৌসুমি বাতাস সেগুলোকে উপকূলে নিয়ে আসে। বিজ্ঞানীরা বলে থাকেন এটি একটি প্রাকৃতিক ঘটনা,
কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে এই কে আসলে চীন কৃত্রিমভাবে ধ্বংসপ্রাপ্ত প্রবাল ফেলে দ্বীপ তৈরি করেছে, এমনকি তারা ছবিও পোস্ট করেছে। কেই এর কোনো শাখা প্রশাখা নেই, তাই তারা স্থিতিশীল নয়। যখন একটি বড় ঝড় একটি কেই এর উপর আঘাত হানে তখন এটি স্থানান্তরিত হতে থাকে। মাঝে মাঝে এগুলো নতুন প্রবালের ধ্বংসাবশেষের ওপর জড়ো হতে থাকে, ফলে দেখে মনে হতে পারে এটি কৃত্রিমভাবে ভরাট করা হয়েছে, কিন্তু এটা পুরোপুরি প্রাকৃতিক। আমি 2016 সালে থিয়েসিয়ান চিয়াওতে ঝড়ের ঠিক পরে এবং 2018 সালে নিউয়ে চিয়াওতেও এমন একটি ঘটনা ক্যামেরাবন্দি করেছিলাম। প্রবাল প্রাচীর এবং কে এর মধ্যে দোষারোপ করার কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে প্রকৃতি কিভাবে নিজেকে মানিয়ে নেয় এবং বিকশিত করে তার প্রমাণ। যদি আমরা বিজ্ঞানকে সামনে রেখে পরিবেশকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করি, তাহলে দক্ষিণ চীন সাগরের সমুদ্রতলকে আবার নতুন করে গড়ে তুলতে পারব। এটি একটি ব্লিচড প্রবাল সিমুলেশন। এর রং চলে গেছে, কিন্তু যদি আপনি এটিকে সাগরের তলদেশে দেখে থাকেন তাহলে এটি তখনও জীবিত থাকতে পারে। যদি আমরা এটিকে আবার সজীব করতে চাই তাহলে আমাদের একসাথে প্রচেষ্টা শুরু করতে হবে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।